আপনি নিজে সেই জায়গাগুলোতে কাজ করেছেন এবং ডক্টর নাঈম আশফাক চৌধুরীও যেটি বলছিলেন যে এর পেছনে আসলে নানান মহলই তো আছে, মানে পাহাড়কে তো একটা জটিল জায়গায় বলা হয়, কিন্তু সেই জায়গা থেকে দেশ এবং দেশের বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠী যারা বিশেষ হয়তো কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়, আপনার অভিজ্ঞতাগুলো কি? মানে ডক্টর নাঈম আশফাক চৌধুরীর সাথে আপনি যেহেতু কাজ করেছেন সেই অভিজ্ঞতা থেকে বলবেন, নেপথ্যের কারণগুলো কি? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি নাঈম আশফাক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সাথে আমি সরাসরি কাজ করার সৌভাগ্য হয়েছে। স্যার ডাইরেক্টর মিলিটারি অপারেশন থাকা অবস্থায় আমি 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড মেজর হিসাবে কাজ করেছি এবং স্যার অত্যন্ত ডাইনামিক এবং তিনি যে কথাগুলো বলেছেন সেটা শতভাগ সত্য। আমি আমার অভিজ্ঞতা শেয়ারের আগে সর্বপ্রথম একটি স্টেটমেন্ট দিতে চাই। সেটি হচ্ছে আমি একাধিক সোর্সের মাধ্যমে কনফার্ম করেছি যে এখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। 23 তারিখে যে কথিত ধর্ষণের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট, এবং আমি আশা করি এবং গভীরভাবে বিশ্বাস করি এই ধর্ষণের রিপোর্ট কোনোদিনই আসবে না এবং এটা নিরপেক্ষ তদন্ত সংস্থা কর্তৃক যদি এটা তদন্ত করা যায় তাহলে অবশ্যই সত্য উদ্ঘাটিত হবে। এবার আসি সাধারণ উপজাতিদের ব্যাপারে। আপনি জানেন যে 1900 সালে ব্রিটিশরা একটা অ্যাক্ট করেছিল, পার্বত্য চট্টগ্রাম অ্যাক্ট। পরবর্তীতে 1947 সালে পার্বত্য চট্টগ্রামের শাসক যারা লিডিং পিপল ছিল তারা চেয়েছিল ইন্ডিয়ার সাথে থাকার জন্য। সো পাকিস্তান গভর্নমেন্ট তাদেরকে অন করে নাই, যে কারণে যেন 1962 সালে যখন রাঙ্গামাটিতে কাপ্তাই লেক স্থাপন করা হয় তখন কিন্তু প্রায় 1 লাখের মতো আইডিপিস ছিল, ইন্টারনালি ডিসপ্লেসড পার্সোনালস ছিল, যেগুলোকে পাকিস্তান গভর্নমেন্ট টেক কেয়ার করে নাই এবং তার ফলশ্রুতিতে এই উপজাতি গোষ্ঠীর মধ্যে একটি অসন্তোষের সৃষ্টি হয়। এরপরে বাংলাদেশ যখন স্বাধীন হলো একই ঘটনা, তারাও বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল এবং তারা পাকিস্তানের পক্ষে ছিল। সো আমাদের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সেটা ভালোভাবে নেন নাই। সুতরাং মানবেন্দ্র লারমা যখন শেখ মুজিবুর রহমানের নিকট আসলেন এবং তাদের স্বায়ত্তশাসনের ব্যাপারে বললেন, উনি স্ট্রেটওয়ে সেটাকে না করলেন এবং আরও বললেন যে তোরা সবাই বাঙালি হয়ে যা। দ্যাট ক্রিয়েটেড এ স্পার্কিং। এরপরে 1973 সালে শান্তি বাহিনী গঠিত হলো। এই শান্তি বাহিনী গঠিত হওয়ার পিছনে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সরাসরি ভূমিকা ছিল। আমি এরপরে সরাসরি জাম্প করে আসছি 1977 সালে, যখন আর্মি কনভয়ের উপরে আক্রমণ করা হয়। সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিদ্ধান্ত নেন যে সেনা মোতায়েন করা হবে এবং পরবর্তীতে সেখানে সেনা মোতায়েন করা হয় এবং অনেকগুলো ক্যাম্প স্থাপন করা হয়। আমি 1998 সালে সেখানে বিডিআরের সাথে ছিলাম। বিডিআরের সাথে থাকলে সুবিধাটা হচ্ছে যে আমি একেবারে বর্ডারের নিকটবর্তী স্থানে ছিলাম, যেখানে সেনাবাহিনী অপারেশন করে না। তো সেই স্থানে যে একেবারে গ্রাম্য উপজাতিদের সাথে আমি মিশার সুযোগ পেয়েছি। আমি কিন্তু ইন্টেনশনালি পাহাড়ি শব্দটা বাদ দিচ্ছি। মোহাম্মদ আলতামাস করিম, এই যে আপনি কথাটা বললেন এটিও কিন্তু ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রেক্ষাপটটা বলছিলেন যে কোন সময় আসলে সেনাবাহিনীটা ডিপ্লয় করা হলো। তার মানে যে এখন যে নানান রকম যাদের এই সশস্ত্র গোষ্ঠী বা যারা বিচ্ছিন্নতা তৈরি করতে চায় তাদের যে দাবি, তার মানে সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টটা সেটি একটু ঐতিহাসিকভাবে যৌক্তিকভাবে ছিল জন্যই তো সেখানে গিয়েছে। সেখানে সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করার পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ডিসিশন নেন যে সেনাবাহিনীকে সেখানে পাঠানো দরকার আছে, ক্যাম্প করার দরকার আছে। তখন 24 ডিভিশন, যেটা লোকেশন চিটাগাঙ্গে, সেখান থেকে তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে তারা তখন ক্যাম্প স্থাপন করে, দুর্গম এলাকাতে। এরপরে আমি সরাসরি 1998 সালে আসছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সেখানে আমি যখন যাই, একেবারে দুর্গম পাহাড়ি এলাকা, হেলিকপ্টারে 15 দিন পর খাবার দিয়ে আসতো, এছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না খাবার পৌঁছানোর। এবং সেখানে আমার রিজিয়ন হেডকোয়ার্টার থেকে রাজনগর থেকে সে পর্যন্ত যেতে সময় লাগতো 2 দিনের হাঁটা পথ। এবং রাজনগর জন্য এত রিমোট ছিল যে রাঙামাটি শহর থেকে 3 ঘন্টা স্পিড বোর্ডে জার্নি করার পরে সেখানে যাওয়া যেত। তো এইরকম একটা রিমোট ক্যাম্পে থাকতাম, সেখানে মেনলি চাকমা উপজাতিরা ছিল। তা আমি ইচ্ছা করেই তাদেরকে পাহাড়ি বলছি না, কারণ পাহাড়ি চিটাগাঙ্গে যারা বসবাসকারী, যারা বাঙালি বসবাসকারী, তারাও কিন্তু পাহাড়ে বসবাস করে, তারা পাহাড়ি। আবার অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আমি আদিবাসীও বলছি না। আদিবাসী বলছি না এই কারণেই,
আদিবাসী আমরা বাঙালিরা, চিটাগাঙ্গের অধিবাসীরা তারা আদিবাসী, বরঞ্চ যারা এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী, হাজার বছরের ইতিহাসের ধারাবাহিকতায়, বরং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা যারা উপজাতি তারা হয়তো চাইনিজ বংশোদ্ভূত বা অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছে। সো সেই বিতর্কে আমি জড়াবো না, আমি জাস্ট হিংস দিয়ে গেলাম। এরপরে আমি দেখেছি সাধারণ মানে উপজাতিরা সে সময় আমাদেরকে ওয়েলকাম করতো। আমরা যখন পেট্রোল নিয়ে যেতাম বিডিআরের সৈনিকদেরকে নিয়ে, আমাদেরকে তারা পানি খাওয়াতো, তারা বসার জায়গা দিত, আমরা ক্লান্ত হয়ে গেলে তারা বিশ্রামের ব্যবস্থা করতো, পাখা নিয়ে আসতো। সো সেই সৌহার্দ্যতা তাদের মধ্যে ছিল। এটা জাস্ট 97-98 সালের কথা বলছি, যে আমাদের সাথে সরকারের সাথে চুক্তি হওয়ার আগে পরের ঘটনা। এখন একটা ব্লান্ডার যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে গিয়েছেন, সেটা হচ্ছে যেটাকে শান্তি চুক্তি বলা হচ্ছে। এখানে কিন্তু সংবিধানের বেশ কিছু ধারা লঙ্ঘন করা হয়েছে। আমাদের রাষ্ট্রটা অ্যাবসোলুটলি একটা ইউনাইটেড রাষ্ট্র, এখানে স্বায়ত্তশাসন বা তার কাছাকাছি কোনো মর্যাদা দেওয়ার মতো অধিকার কাউকে দেওয়া হয় নাই। কিন্তু যে চুক্তিটা করা হলো সেখানকার কিছু কিছু ধারাই, সম্পত্তির মালিকানা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, এই ধারাগুলো, ক্লজগুলো কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক। অন্যদিকে আপনি লক্ষ্য করুন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কন্ট্রিবিউশন, সেই 98 সালে জানতাম যে শান্তি বাহিনীর কিছু কিছু ক্যাম্প ত্রিপুরা এবং মণিপুরের মধ্যে রয়েছে এবং মিজোরামের মধ্যে আছে ক্যাম্প, আমাদেরকে পাহাড়িরাই বলতো। এরপরে আসি এই অগাস্ট বিপ্লবের পরের ঘটনা থেকে শুরু করি। যখন 5 অগাস্টে শেখ হাসিনার পতন হয়, তখন ইন্ডিয়া তার রাজত্ব বাংলাদেশ থেকে হারিয়ে ফেলল। এর পূর্বে তারা একইভাবে শ্রীলঙ্কা থেকে, তারপরে মালদ্বীপ থেকে এবং তারপরে বাংলাদেশ থেকে তাদের হেজিমনিটা সরে গেল। তখন তারা দিশেহারা হয়ে গেল। ইন্ডিয়ান মিডিয়া ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশে কিভাবে মাইনরিটি কার্ড খেলা যায়, হিন্দু নির্যাতন, হিন্দুদের বাড়িতে আগুন, তারপরে অন্যান্য অপপ্রচার, রিপাবলিকান টিভি, তারপরে হচ্ছে ইন্ডিয়ার কলকাতার বিভিন্ন চ্যানেলগুলো, তারা উঠে পড়ে লাগলো যে কিভাবে তারা পোট্রে করবে যে হিন্দু নির্যাতন হচ্ছে। যখন সেটাতে ব্যর্থ হলো, এরপরে তারা নামিয়ে দিল আনসার বাহিনীকে, গার্মেন্টসের শ্রমিকদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আন্দোলনের নামে, এমনকি হিজড়ারা পর্যন্ত আন্দোলন করেছে। এরপরে শুরু হলো পার্বত্য চট্টগ্রামে। গত বছরের 17 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর আপনারা জানেন যে একজন মোটরসাইকেল চালককে বা মোটরসাইকেল মালিককে মেরে ফেললো উপজাতিরা, যে এই ভেবে যে সে মোটরসাইকেল চুরি করেছে। পরবর্তীতে সেটা কিন্তু প্রমাণিত হয়নি এবং তারপরে 3 জন মানুষ সেখানে মৃত্যুবরণ করলো এবং এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। এরপরে পাহাড়ে একের পর এক ঘটনা ঘটে, আর সাথে সাথে দোষ দেওয়া হচ্ছে বাঙালিদেরকে এবং সেনাবাহিনীকে। এরপরে সর্বশেষ ঘটনায় আমি যেটা বললাম যে এখানে রেপের কোনো ঘটনা ঘটে নাই, তারপরেও আমি আজকে যুক্তির খাতিরে মেনে নিলাম যে একটা ফৌজদারি অপরাধ হয়েছে, রেপ হয়েছে। তাহলে রেপ হলে যাদের বিরুদ্ধে মামলা হলো বা তারা অভিযোগ করলো, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তারা আন্ডার ইন্টারোগেশন। তো সেই সময়ের মধ্যে 23 তারিখ রাত 12:45 গ্রেপ্তার হলো বা এই মেয়েটা অভিযোগ করলো, আর পরের দিনই তারা গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউজ করে তারা সেখানে অবরোধ, হরতাল এবং আন্দোলনের ডাক দিল। এবং তাদের ভাষাগুলো, এর পিছনে নিশ্চয়ই ইল ইন্টেনশন, তাদের ভাষাগুলো লক্ষ্য করুন, যেটা আপনি ইউটিউব এবং ফেসবুকে ছড়িয়ে গিয়েছে। তারা বলছে আমরা ইন্ডিয়ার পার্ট হতে চাই এবং জনসমক্ষে বলছে, সেটা ভয়ঙ্কর, যেটা ভয়ঙ্কর ব্যাপার। তারা কিন্তু এটাও বলে নাই যে তাদের অটোনমি চাই, তারা ইন্ডিয়ার পার্ট হতে চায়। সুতরাং এর পেছনে ইন্টেনশন তো খুব পরিষ্কার। আরেকটা এখানে যার নাম বারবার আসছে সেটা হচ্ছে পূজেন্দ্রলাল ত্রিপুরা, যিনি খাগড়াছড়ির আওয়ামী লীগের সভাপতি ছিলেন, জেলার সভাপতি। তিনি ফাইন্যান্স করছেন বলে তার নাম আসছেন। এরপরে দেখেন কিছু ভুইফোড় অর্গানাইজেশনে তৈরি হচ্ছে, জুম ছাত্র জনতা, উপজাতি ছাত্র জনতা। আজকে দেখলাম যে জুম ছাত্র জনতা ফ্রন্ট নামে আরেকটা সংগঠন, যারা 8 দফা দাবি পেশ করেছে এবং এই দফাগুলো অনেকটা, আমি যদি আমাদের জুলাই আন্দোলনের সাথে মিলাই, ঠিক মেটিকুলাসলি ডিজাইনড একটা আন্দোলনের দিকে তারা যাচ্ছে, যে এই 8 দফা, এরপরে আসবে 5 দফা, 1 দফা, এরকম যে আমার স্বাধীনতা চাই। সুতরাং
সভরেন্টি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করতে গেলে অবশ্যই সেখানে সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো বাহিনীর পক্ষে সেটা করা সম্ভব না।